ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কি কি। আজকে আমরা শিখতে চলেছি HTML ও CSS এর মাধ্যমে কিভাবে একটি মেনু তৈরি করতে হয়। তবে হ্যাঁ, এটি একটি বেসিক মেনু হবে, আর পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে ওই মেনুটারই আপনার সাব মেনু তৈরি করতে হয়। তো সাব মেনু তৈরি করার সময় আমরা নয় আবারও এই মেনুটাই আবার ক্রিয়েট করব ম্যানুয়ালি, কিন্তু আজকে আমরা দেখব যে কি করে একটি বেসিক মেনু তৈরি করতে হয় যে কোনো ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, তাই আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লাগবে, খুবই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। আর আজকে যারা এই ক্লাসটিতে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডিসক্রিপশন বক্সও ক্লিক করতে পারেন, সেখানেও আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য আমরা চলে যাব হচ্ছে এফ ড্রাইভের মধ্যে, তার মধ্যে ওয়েব ক্লাসেস, আর আমাদের এখানে ক্লাস নাম্বার দিয়ে দিন আপনি 69, আপনি এখানে দিয়ে দিন ক্লাস 69। এখানে জাস্ট একটা স্পেস হবে 69। বেশ, এবার ফোল্ডারের ভিতরে প্রবেশ করার পরে এবার আপনারা এখানে জাস্ট দুখানা ফাইল তৈরি করে নিন। একটা হচ্ছে index.html, একটা হচ্ছে style.css, তাই না? তাই আপনারা এখান থেকে তৈরি করে নিন index.html, জাস্ট এক্সটেনশনটাকে চেঞ্জ করে HTML করে দিন, আর পাশাপাশি আবার একটা ফাইল তৈরি করুন যার নাম থাকবে স্টাইল, আর এক্সটেনশনটা হবে CSS। বেশ, এবার আপনারা এটাকে নোটপ্যাড ওপেন করে নিন, তারপরে এটার উপর রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস, তারপরে CSS এর ফাইলটাকে আমরা একটু ওপেন করে নিই, রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। বেশ, এবার এখানটাতে আপনারা লিখুন HTML:5, লিখে ট্যাব প্রেস করুন, দেখবেন সাথে সাথে আপনাদের HTML এর পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এখানে লিখে দিন ক্লাস 69, আর এখানটাতে ঠিক তার নিচে CSS এর লিঙ্কটা করিয়ে দিন, লিঙ্ক:CSS, ট্যাব প্রেস করুন, style.css চলে আসলো। সো এইবার আমরা এখানটাতে যাই, CSS এর মধ্যে আমরা জানি কি করতে হয়, বডিতে মার্জিন 0, এই কাজটা আমাদের সবসময় করতেই হয়, তাই না? এই যতটুকু স্টেপ আমি এখনো পর্যন্ত দেখালাম সেগুলোকে। বেশ, এবার মেনু তৈরি করার সময় সবসময় আমরা কোনো একটা কিছুকে একটা ব্লকের মধ্যে রাখি বা একটা ডিভের মধ্যে সবসময় রাখবো, ঠিক আছে? তাই দেখুন আমি এখানটাতে করলাম .main-menu বলে একটা আপনার ডিভ তৈরি করলাম, ঠিক আছে? এবার এই ডিভের ভেতরে আমার একটা মেনু থাকবে, কেমন? এবার মেনু তৈরি করার সময় সব সময় আমরা দেখুন, আমরা যখন ফেসবুকটা দেখেছিলাম তখন দেখেছিলাম যে পাশাপাশি একই রকমের জিনিস যখন থাকে সেগুলো আমরা কিভাবে তৈরি করি, ঠিক ULLI এর মাধ্যমে তৈরি করি, তাই না? তাই যখনই আপনি কোনো একটা মেনু বানাবেন আপনাকে সেই মেনুটাকে সেই ULLI এর মাধ্যমেই তৈরি করতে হবে। তাই দেখুন যখনই আমরা কোনো একটা মেনু বানাবো আমরা এরকম করব UL, বা আমি এটাকে ফার্স্ট একটু ম্যানুয়ালি লিখি, মনে করুন আমি একটা UL নেব, ঠিক আছে? এবার UL এর ভেতরে মনে করুন আমার কতগুলো মেনু আইটেম থাকবে, মনে করুন আমার মেনুর মধ্যে থাকবে যে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। আচ্ছা, মেনু কোনগুলো হয় সেগুলো ফার্স্ট অফ অল আমি একটু দেখিয়ে দিই। যেরকম আপনি এখানে চলে যান, তো দেখুন আমরা আমাদের এখানকার একটি ওয়েব পেজ যেটা হচ্ছে সংবাদ প্রতিদিন, সেখানটাতে আমরা এখন বর্তমানে রয়েছি। তো এটা একটা ওয়েবসাইট, নিউজ পেপারের ওয়েবসাইট। আপনাদের ওখানকার যে কোনো একটা নিউজ পেপারের ওয়েবসাইট আপনারা খুলবেন, সেখানেই দেখবেন আপনারা মেনু দেখতে পারবেন। দেখুন আপনি দেখেই বুঝতে পারবেন কোনটা মেনু। দেখুন আপনি এখানে আসার পরে এই দেখতে পেরেছেন যে এখানে পুরো সিরিয়ালি পুরো একই রকমের দেখতে কিছু লেখা রয়েছে পাশাপাশি, আর দেখুন এগুলোই হচ্ছে একটা মেনু। যখনই আপনি এগুলো থেকে একটা ক্লিক করবেন এদের নির্দিষ্ট পেজে নিয়ে যাবে, অর্থাৎ যখন আপনি রাজ্যতে ক্লিক করবেন তখন রাজ্যের যে নির্দিষ্ট একটা পেজ আছে আপনি সেখানে যেতে পারবেন। অর্থাৎ কি, অর্থাৎ আপনি প্রথমে একটা ওয়েব পেজের মধ্যে আসলেন, তারপরে সেই ওয়েব পেজটা থেকে বিভিন্ন ওয়েব পেজে যাওয়ার জন্য এক একটা লিঙ্কই হচ্ছে মেনু। দেখুন এটায় ক্লিক করলে আপনি একটা নির্দিষ্ট পেজে যাবেন, মহানগরে ক্লিক করলে সেখান থেকে আপনি একটা নির্দিষ্ট পেজে যাবেন, খেলাতে ক্লিক করলে সেখান থেকে আপনি নির্দিষ্ট পেজে যাবেন। এইবার দেখুন এগুলো হচ্ছে মেনু। এবার আমরা যেটা আগামী পর্বে শিখবো সেটা হচ্ছে সাব মেনু। সেটা কীরকম, মানে মেনুর ভেতরে মেনুকেই বলা হয় সাব মেনু। যেরকম দেখুন আমি যেই মুহূর্তে খেলার উপরে নিয়ে যাচ্ছি বা হোভার করছি খেলার উপরে, দেখুন খেলার মধ্যে আবার 3 ধরনের মেনু রয়েছে, ক্রিকেট, ফুটবল, অন্যান্য। দেখেছেন, বিনোদনে নিয়ে যান, দেখুন এর আন্ডারেও অনেকগুলো সাব মেনু রয়েছে, আবার এই সাব মেনুর আন্ডারেও আবার অনেক সাব মেনু থাকতে পারে, ঠিক আছে? দেখুন তো এখানে না, এখানে এদের মধ্যে কোনো সাবমেনু নেই, বাট এদের আন্ডারেও আবার মাল্টিপল সাবমেনু থাকতে পারে। তো এই সাবমেনুগুলো তৈরি করা আমরা এর পরবর্তী পর্বে শিখব, কিন্তু আজকে আমরা শিখব যে কিভাবে এই মেনুটা তৈরি করতে হয়। এই যে সেম মেনুটা আমরা তৈরি করব, চলুন দেখা যাক। তাহলে এই মেনুটা তৈরি করার জন্য এরকম নয়, ফার্স্টে আমরা আমাদের মতো করে তৈরি করব, আপনাদের টাস্ক হচ্ছে এই ধরনের মেনুটা তৈরি করা। তো চলুন আমরা দেখি কিভাবে এই মেনুটা তৈরি করতে হয়। তো যখনই আপনি এরকম কোনো মেনু দেখবেন, তো মেনু তৈরি করা মানেই সেটাকে একটা ডিভের মধ্যে এভাবে রাখবেন, সেই মেনুটার একটা নাম দেবেন বা সেই ডিভের একটা ক্লাস দেবেন, যেরকম হচ্ছে মেইন মেনু। তার ভিতরে যখনই আপনি মেনু তৈরি করতে যাবেন আপনাকে এটা চিন্তা ভাবনা করতেই হবে ULLI দিয়ে মেনুটা তৈরি করতে হবে। এবার UL হলো
এবার কতগুলো এলআই আমাকে রাখতে হবে, যতগুলো মেনু আইটেম আপনি তৈরি করতে চাইছেন, এগুলোকে একটাকে মেনু আইটেম বলে, ততগুলো এলআই আপনাকে নিতে হবে। যেরকম আমি মনে করুন একটা এলআই নিলাম, তো এবার একটা এলআই নিলাম, এবার এলআই এর ভিতরে দেখুন আমি যেই মুহূর্তে মেনুগুলোর উপরে হোভার করছি আমার এই কার্সারটা এখন কীরকম রয়েছে, এখন অ্যারো সিম্বল রয়েছে, বাট যেই মুহূর্তে আমি মেনুগুলোর উপরে নিয়ে যাচ্ছি কার্সারটা হ্যান্ড শেপ হয়ে যাচ্ছে। আর দেখুন এটা যে একটা লিঙ্ক সেটা আমরা কীভাবে বুঝতে পারবো, একবারে লেফট সাইডের কর্নারে অর্থাৎ এইখানটাতে লক্ষ্য করুন, দেখুন আপনি লিঙ্ক দেখতে পাচ্ছেন, তার মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে একটা এ ট্যাগ বা অ্যাঙ্কার ট্যাগ বা এগুলো হচ্ছে একটা লিঙ্ক। তাই আমাকে প্রতিটা এলআই এর মধ্যে একটা একটা করে এ দিতে হবে, কারণ এ যদি আমি না দিই তাহলে তো আর একটা পেজ থেকে অন্য পেজে যাওয়ার এই লিঙ্কটা আমি তৈরি করতে পারবো না, তাই না? তাই আমরা এইখানে যাব, এখানে যাওয়ার পরে লিখবো যে এ ট্যাগ শুরু এ ট্যাগ শেষ। সাপোজ মনে করুন এ দিলাম, এ ট্যাগ শুরু এ ট্যাগ শেষ। এবার এইচআরইএফ এর মধ্যে আমি ফর দ্য মোমেন্ট হ্যাশ দিয়ে রাখছি। এবার আমার এই এ ট্যাগ শুরু আর শেষের মাঝখানে কে থাকবে, এই প্রথম মেনু আইটেমটা, যেরকম এখানে রয়েছে করোনা বা তারপরে ধরুন মহানগর, এগুলো হচ্ছে একটা মেনু আইটেম, সেগুলোর নামই আপনাকে এখানটাতে দিতে হবে। তো আমি এখানটাতে ফর দ্য মোমেন্ট লিখলাম হোম। এবার এই সেম ওয়েতে পরেরটার জন্য আমাকে তৈরি করতে হবে, মানে আবার একটা এলআই শুরু এলআই শেষ, তার ভিতরে এ ট্যাগ শুরু এ ট্যাগ শেষ। তো সেটা না করে আমি এখানে একটা কাজ করলাম, আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখুন এটা তৈরি হয়ে গেল। তো এরপরে আমরা কি লিখবো, মনে করুন এখানটাতে রয়েছে অ্যাবাউট আস এটা রয়েছে, তারপরে মনে করুন রয়েছে ধরুন পোর্টফোলিও, ঠিক আছে, তারপরে মনে করুন রয়েছে কন্ট্যাক্ট আস। বেশ, দেখুন আমরা 4খানা মেনু আইটেম তৈরি করলাম, ঠিক আছে। তো এইটাকেই আমরা দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করব। চলুন এবার সবার প্রথমে আমরা যখন এটাকে সেভ করব, এবার চলুন এটা আউটপুটটা একটুখানি দেখি। আমরা একটা ছোট জিনিস নিয়ে কাজটা শুরু করি। তো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে এটাকে রাইট ক্লিক করে জাস্ট ওপেন উইথ ফায়ারফক্স, এটা ফায়ারফক্সে ওপেন হয়ে গেল। বেশ, এটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি, আর এগুলো ফর দ্য মোমেন্ট দরকার নেই, সম্পদ প্রতিদিনটা রেখে দিলাম। দেখুন এটা এখন এরকম চলে আসলো। এবার এরকম আসার পরে সবার প্রথম আমরা একটা কাজ করি, আমরা এই মেনুটা যার মধ্যে রয়েছে তাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, হ্যাঁ, যেরকম সেটা হচ্ছে মেন মেনু। তো চলুন আমরা ফ্ল্যাট ইউআই কালার্স থেকে কিছু কালার্স নিয়ে আসি। তো ফ্ল্যাট ইউআই কালার্স থেকে আমরা একটা কালার প্যালেট চুজ করি, তো সেখান থেকে আপনার যে কোনো একটা কালার আপনি নিয়ে নিন। মনে করুন ফ্ল্যাট ইউআই কালার্স থেকে আপনি নিয়ে নিন এই কালারটা। বেশ, আমি এই কালারটা নিয়ে নিচ্ছি। কালারটা নেওয়ার পরে আপনি জাস্ট এটাকে কাকে দেবেন, এই মেন মেনুকে, তাই তো। প্রথমে এটাকে পেস্ট করে দিলাম। এবার আমি এখানে লিখবো জাস্ট এখান থেকে মেন মেনুটাকে এখান থেকে কপি করুন, কপি করার পরে আপনি এখানে যান, লিখুন ডট মেইন মেনু, এর ভেতরে আপনি দিয়ে দিন যে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইছি আমি, তাই আপনি এখানটাতে লিখুন মেইন মেনুর ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন, এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। বেশ, তো যেই মুহূর্তে আমরা এখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন ব্যাকগ্রাউন্ড কালার এটা চলে এসেছে। বেশ, তো এবার আমাদেরকে দেখতে হবে যে এই উপরের স্পেসটা কোথা থেকে আসছে আর এই বাঁ দিকের স্পেসটাই বা কেন আসছে। দেখুন আমি যদি এখন এইটাকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে বন্ধ করে দিই, এটাকে একটু বন্ধ করে দিলাম বা কমেন্ট করে দিলাম, আমি যদি এখানে রিফ্রেশে প্রেস করি, দেখুন আমরা বডিতে মার্জিন 0 দিয়ে রেখেছি, তার মানে এখানে কোনো গ্যাপ থাকার কথা নয়, তাহলে ইউএলএলআইগুলো এখান থেকে শুরু হওয়ার কথা। কিন্তু আমরা দেখেছি যে ইউএল বাই ডিফল্ট একটা মার্জিন আর প্যাডিং পায়, সেটা আমরা যদি বিশ্বাস না করে নিজে থেকে দেখতে চাই তাহলে কীরকমভাবে দেখবো, আমরা এটাকে রাইট ক্লিক করবো, ইন্সপেক্ট এলিমেন্ট করবো, যে এই স্পেসটা কেন রয়েছে। যখনই দেখবেন এক্সট্রা স্পেস ডিবাগ করবেন বা ইন্সপেক্ট করবেন যে কেন এক্সট্রা স্পেসটা এসেছে বা কার দরুন এসেছে। তাই দেখুন আমরা এখানে গেলাম, জাস্ট ইউএলের উপর একটা হোভার করুন, দেখতেই পাচ্ছি ইউএলের একটা প্যাডিং রয়েছে, ইউএলের একটা মার্জিন রয়েছে, কেমন। তাই আমরা কি করব, আমরা ইউএলটাকে ধরবো, এখানে বললাম যে ইউএল, এটাকে ধরলাম, বা আপনি এইভাবে বলে দেবেন, এভাবে তো আমরা ইউএল বলতে পারি না, তাহলে আমাদের ওয়েবসাইটে যত ইউএল রয়েছে সবগুলোকে ধরে নেবে। আপনি এভাবে বলবেন যে মেইন মেনুর ভিতরে যে ইউএল রয়েছে সেটার মার্জিন 0 আর প্যাডিং 0। এটা ঠিক আমরা ফেসবুকের যে ফুটারের দিকে মেনুটা করেছিলাম সেটা ঠিক তারই মতো, ঠিক আছে। তাই দেখুন মার্জিন আর প্যাডিং যখন আমি 0 করে দেবো তখন দেখবেন পুরো এইখানে চলে গেছে, ঠিক আছে। এখনও কিন্তু বুলেটসগুলো রয়েছে, বুলেটসগুলো কিন্তু যায়নি, বুলেটসগুলো জাস্ট এদিকে চলে গেছে। এবার দেখুন যদি আমি মার্জিন প্যাডিংটাকে যদি ধরুন আমি এখন একটু কমেন্ট করে দিই, তাহলে সবার প্রথমে কি থাকবে, আমার বুলেটসগুলো দেখতে পারবো, তাই তো। বেশ, এবার বুলেটসগুলোকে যদি আমি সরাতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে, শিখিয়েছিলাম কিন্তু, লিস্ট হাইফেন স্টাইল হাইফেন টাইপ, এটা লিখতে হবে, তাই না। লিস্ট স্টাইল টাইপ, এটা লিখতে হবে জাস্ট নান। সেভ করুন, এখানে আসুন, রিফ্রেশে প্রেস করুন, দেখুন বুলেট সিম্বলগুলো চলে গেছে, তাই তো।
বেশ, এবার আপনি এটাকে করুন মার্জিন 0 প্যাডিং 0, এটাকে জাস্ট ওপেন করে দিন। এটাকে জাস্ট কমেন্ট করে রেখেছিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে ওখানে বুলেট সিম্বলগুলো রয়েছে, আর বুলেট সিম্বলগুলোকে ওঠানোর জন্য কি করতে হবে সেটা দেখানোর জন্যই আমি জাস্ট এই জিনিসটা করলাম। এটাকে জাস্ট সেভ করুন, এখানে আসুন, রিফ্রেশে প্রেস করুন, দেখুন এখন পুরোপুরি এইভাবে চলে গেছে, তাই তো। এবার আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করে দিই, এখানটাতে দেখুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করে দিলাম, তাই না? দেখুন জাস্ট মেন মেনুর ব্যাকগ্রাউন্ডটা ওপেন করলাম, এখানে জাস্ট রিফ্রেশে প্রেস করলাম, সরি এখানে জাস্ট রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা এরকম হয়ে গেছে, তাই তো। বেশ, এবার দেখুন এই এ ট্যাগগুলোকে বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না? কারণ দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটাও রয়েছে ব্লু, আর এইটাও রয়েছে আপনার ব্লু, এই আপনার এ ট্যাগটাও রয়েছে ব্লু। তাই একটা কাজ করতে পারেন যে এই যে ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা ব্লু না রেখে একটু ইয়েলো ব্যাকগ্রাউন্ড করে দিন, যেরকম এইটা করলাম আমি। তো যাতে আমরা লিঙ্কগুলোকে একটু ভালোভাবে বুঝতে পারি, সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন লিঙ্কগুলোকে বোঝা যাচ্ছে, তাই তো। বেশ, তো এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে লিস্ট আইটেমগুলো রয়েছে এরা ব্লক এলিমেন্ট না ইনলাইন এলিমেন্ট বলুন তো? এরা সবাই হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, কারণ দেখুন এরা শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা নিয়ে রয়েছে। দেখুন আমি যখন এইখানে মেন মেনুটাকে ওপেন করব, তারপরে যখন ইউএলকে ওপেন করব, দেখুন এলআইগুলো শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা নিয়ে রয়েছে, তাই না? বেশ, এবার আমি যদি চাই যে এই এলআইগুলো পাশাপাশি থাকবে, তাহলে আমাকে কি করতে হবে, প্রতিটা এলআইকে আমাকে ফ্লোট লেফট করতে হবে, তাহলেই ওরা পাশাপাশি চলে আসবে। কিন্তু ওই যে ফ্লোট লেফট করার দরুন কি হবে, এটার হাইটটা পুরো 0 হয়ে যাবে। কারণ কি? কারণ দেখুন এখন এই মুহূর্তে এগুলো সব ডিসপ্লে ব্লক রয়েছে, তাই এরা যতটা জায়গা নিয়েছে ততটাই হচ্ছে এই মেন মেনুর হাইট, তাই না? এবার যেই মুহূর্তে আপনি এদেরকে ফ্লোট লেফট করে দেবেন এইভাবে, যে এটা ফ্লোট লেফট হও, এটা ফ্লোট লেফট হও, এটা ফ্লোট লেফট হও, তখন কি হবে, এরা পাশাপাশি চলে আসবে। আর ফ্লোট লেফট হওয়ার দরুন যেহেতু প্রতিটা এলিমেন্ট এখন ফ্লোট লেফট, তাই এদের হাইটের সাথে কিন্তু এর হাইটটা মিলবে না, বা এদের হাইটের ইকুয়াল কিন্তু এই হাইটটা হবে না, কারণ এরা এখন উন্মুক্ত হয়ে গেছে। তাই মেন মেনু বলে ডিপটা কখনোই এদের হাইটের সঙ্গে নিজের হাইটটা ক্যালকুলেট করতে পারবে না, যেহেতু এর ভিতরে সবগুলো আইটেম ফ্লোট রয়েছে, যেটা আমরা আগেও দেখেছি। তাই যখনই আমরা এগুলোকে সব ফ্লোট লেফট করবো, তখন কি দেখবো যে এই ব্যাকগ্রাউন্ডটা ভ্যানিশ হয়ে গেছে, বা ব্যাকগ্রাউন্ডটা ভ্যানিশ হয়ে যাওয়াটা ভুল বলা হবে, বা আমরা বলতে পারি যে এই মেন মেনুর হাইটটা তখন 0 হয়ে যাবে। দেখুন আবারও বুঝুন যে কেন 0 হয়ে যাবে, আমি জাস্ট এখানটাতে বলছি। এটা হচ্ছে মেন মেনু, এখন এই মুহূর্তে এলআইগুলো সব শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে জায়গা নিয়ে রয়েছে, তাই দেখুন, তাই এই এলআই এর যে টোটাল হাইটটা রয়েছে সেটাই হচ্ছে এই মেন মেনুর হাইট, তাই না? এবার যেই মুহূর্তে আপনি এগুলোকে সব এই ফ্লোট লেফট করবেন, এটাকে ফ্লোট লেফট করলেন, সব পাশাপাশি চলে আসলো, আর যেহেতু এগুলো সব এক একটা ফ্লোট হয়ে রয়েছে, তাই এই যে বাইরের মেন মেনুটা রয়েছে ওর হাইটটা তখন এরকম 0 হয়ে যাবে। এবার মেন মেনুর হাইট 0 হয়ে যাওয়া মানে কি, তখন কি 0 হয়ে যাওয়া কোনো এলিমেন্টের আপনি ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন? কারণ ওর হাইটই তো নেই, আপনি ওর ব্যাকগ্রাউন্ডটা দেখবেন কিভাবে? যদি ওর হাইটটা এতটুকু থাকতো তাহলে আপনি অতটুকুই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেন, তাই না? কিন্তু হাইটটাই যেখানে 0, সেখানে তো আপনি তার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবেন না। আর ওর হাইটটা কেন 0 হয়েছে, কারণ ওর ভিতরের যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে সেই সবগুলো এলিমেন্টই আপনার ফ্লোট করা, আর ফ্লোট হওয়া এলিমেন্টগুলো কখনোই ওর প্যারেন্টের এলিমেন্টের হাইট বাড়াতে সাহায্য করে না, এটা মনে রাখবেন। তাই দেখুন এই কারণে যেই মুহূর্তে আমরা এখন এগুলোকে ফ্লোট লেফট করব, দেখুন জিনিসটা কি হয়ে যাবে। আমরা এবার এলআইকে ধরবো, যে এই মেন মেনুর ভিতরে যে এলআই রয়েছে সেটাকে ধরে আপনি এভাবে বলবেন যে ফ্লোট লেফট, এটা করবেন। করার পরে যেই মুহূর্তে আমি এখন রিফ্রেশ করতে যাব, দেখুন হাইটটা চলে গেল, পাশাপাশি গেছে কিন্তু হাইট চলে গেছে। এইবার এই কারণেই আমরা ক্লিয়ার ফিক্সটা শিখেছিলাম। আমরা জানি যে এই প্রবলেমের সলিউশন আমরা অনেক রকমভাবে করতে পারি। একটা হচ্ছে মেন মেনুকে ওভারফ্লো হিডেন বলতে পারি, বাট সবথেকে ভালো সলিউশন কি? সবথেকে ভালো সলিউশন হচ্ছে ক্লিয়ার ফিক্স করা, তাই না? এবার বলুন তো ক্লিয়ার ফিক্স আমরা কাকে করব? ঠিক, ক্লিয়ার ফিক্স আমরা করব এই ধরুন এই এলআইগুলো কার মধ্যে রয়েছে, ইউএল এর মধ্যে রয়েছে। তাই আপনি এই ইউএলকেও করতে পারেন, আবার এই মেন মেনুকেও করতে পারেন। তো চলুন আমরা দুখানাকেই দেখি, দুটো সেম কাজ করবে। তো দেখুন এই ফ্লোটগুলো কার মধ্যে ছিল, অর্থাৎ এই যে ফ্লোটগুলো রয়েছে যার মধ্যে, তার প্যারেন্টটাকে এই ইউএল, তাই না? তাই এই ইউএল এর আফটারে আপনি বলে দিতে পারেন ক্লিয়ার বোথ, বা ক্লিয়ার ফিক্সটা আপনি তৈরি করতে পারেন। বা আপনি দেখুন এই মেন মেনুর ভিতরে এইগুলো ছাড়া তো আর কেউ নেই, তাই আপনি মেন মেনুকেও বলতে পারেন, তখন দেখবেন আফটারটা এইখানে বসবে, ঠিক আছে? বেশ, তাহলে আমরা এভাবে বলে দিই যে ফার্স্টে মেন মেনু দিয়ে দেখি। তো আমরা বললাম এখানে মেন মেনুটাকে ধরলাম, কপি করলাম, কপি করার পরে আমরা এইখানে আসার পরে এভাবে বলে দেব যে দেখুন এখানে মেইন মেনু ডট মেইন মেনু, এবার আমরা ক্লিয়ার ফিক্স তৈরি করব, তাহলে কোলন আফটার। তাই আমরা জানি এখানে কি করতে হবে, ফার্স্টে কন্টেন্ট কোড, তাই না? কারণ আমার এখানে কোনো কন্টেন্টের প্রয়োজন নেই, কারণ এখানে আমরা জাস্ট ক্লিয়ার ফিক্সের কাজ করতে চাইছি। তারপরে ডিসপ্লে ব্লক, আর কি করতে হবে,
ক্লিয়ার কোলন বোথ, এটা করতে হবে। সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম। দেখুন এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডের হাইট এইটুকু কেন, কারণ ব্যাকগ্রাউন্ডের ভেতরে দেখুন এইটুকুনি কি কন্টেন্টটা রয়েছে, বা বলতে পারেন এগুলোর জন্য কিন্তু ও হাইটটা পাচ্ছে না, ও হাইটটা পাচ্ছে কার জন্য, এইখানটাতে একটা আফটার এলিমেন্ট রয়েছে তার জন্য। দেখুন আমি যখন এটাকে F12 প্রেস করব, দেখুন এই যে মেন মেনুর ভিতরে যান, দেখুন একটা আফটার রয়েছে, দেখুন এই আফটারের জন্যই ও জাস্ট হাইটটাকে পাচ্ছে, আর কিছুই নয়। ঠিক আছে, আফটার কি সাহায্য করছে, আফটার এই মেন মেনুটাকে সাহায্য করছে ওর হাইটটাকে এইগুলোর হাইট ওয়াইজ ম্যাচ করাতে। ঠিক আছে, তাই দেখুন আমরা এইভাবেও করতে পারি, বা আমরা এটাকে এইভাবেও করতে পারি, এই যে এই ইউএল এর সাপেক্ষে। এখন তো মেন মেনুর সাপেক্ষে করলাম, যে মেন মেনুর ভিতরে যে ইউএল রয়েছে তার আফটারে এটা হোক। রিফ্রেশে প্রেস করুন, দেখুন সেম কাজ করছে, তাই না? আপনি যে কোনো করতে পারেন, অর্থাৎ আপনার এই যে জিনিসগুলো যার মধ্যে রয়েছে, অর্থাৎ ইউএল এর মধ্যে আপনি ইউএলকেও আপনি করতে পারেন, ইউএলকে নিয়েও আপনি ক্লিয়ার ফিক্সটা করতে পারেন, বা মেন মেনুকে নিয়েও আপনি ক্লিয়ার ফিক্স করতে পারেন, যেটা আপনার খুশি। তো আমরা মেন মেনুকে নিয়েই করলাম মনে করুন, তো এটাকে রিফ্রেশে প্রেস করলাম, দেখুন সেম হয়ে গেল। এইবার আমাদের কাজ হচ্ছে এইগুলোকে নিয়ে, কেমন? চলুন। তো সবার প্রথমে দেখুন মেনুটা আমার এইভাবে তৈরি হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, আমাকে যদি আপনার মনে হয় যে এদের মাঝখানে একটু একটু করে গ্যাপ দরকার, তো আমি ফার্স্ট অফ অল গ্যাপটা তৈরি করছি না। আমরা এবার কাজ করব একে নিয়ে। ঠিক আছে, দেখুন এই যে ধরুন মেনুগুলো, আমি যদি একটু সংবাদ প্রতিদিনে যাই, এই যে দেখুন মেনুগুলোর উপরে যখন হোভার করছি, দেখুন মেনুগুলোর এই এতটুকু দেখুন, আপনি কতটুকু দেখুন তো মেনুটা জায়গা নিয়ে রয়েছে, অর্থাৎ এটা একটা কতটুকু পর্যন্ত বিস্তার করছে দেখুন তো। আপনি এইখানেও নিয়ে যাচ্ছেন, দেখুন হ্যান্ডশেপটা দেখতে পাচ্ছেন, এখানেও নিয়ে যাচ্ছেন, হ্যান্ডশেপটা দেখতে পাচ্ছেন। তার মানে দেখুন এই যে অ্যাঙ্কার ট্যাগটা বা এ ট্যাগটা আমি দিয়েছি, ও কিন্তু একটা প্যাডিং নিচ্ছে, তাই না? কারণ অ্যাঙ্কার ট্যাগটা বিস্তারই করেছে এতটুকু, এই যে দেখুন। আর এই গ্যাপগুলো কিসের, এই যে এই গ্যাপগুলো কিসের, এই গ্যাপগুলো হচ্ছে সব এক একটা প্যাডিং, অর্থাৎ মহানগরের উপর নিচে ডান দিকে বাদিকে সব হচ্ছে এক একটা প্যাডিং। তো এবার আমরা কি করব, আমরা এখানটাতে এসে আমরা এ ট্যাগগুলোর একটা প্যাডিং দেব। তো সবার প্রথম আমরা এভাবে ধরবো যে মেন মেনুর ভিতরে যে ইউএল রয়েছে, তার ভিতরে যে এলআই রয়েছে, তার ভিতরে যে এ রয়েছে, সেটাকে তুমি ধরো। ধরার পরে এবার আমরা কিছু কিছু কাজ করি, চলুন আমাদের ওয়েবসাইটে চলে যাই। সবার প্রথমে আমরা জাস্ট এদের নিচ থেকে টেক্সট ডেকোরেশন আছে না, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে মেনুর নিচ থেকে আমরা বলে দিই যে এদের টেক্সট হাইফেন ডেকোরেশন কোলন নান, অর্থাৎ এদের নিচে কোনো আন্ডারলাইন থাকবে না। দেখুন রিফ্রেশে প্রেস করলাম, আন্ডারলাইন চলে গেল, তাই না? বেশ, এইবার প্রতিটা এ ট্যাগের একটা প্যাডিং দিন। ঠিক আছে, এবার দেখুন আমরা এটাকে একটা প্যাডিং দিয়ে দিলাম, প্যাডিং 10 পিক্সেল করে দিয়ে দিন। এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন যেই মুহূর্তে আমরা প্যাডিংটা দিলাম, প্যাডিংটা দেখুন ডান দিকে বা দিকে কাজ করলো, কিন্তু উপর নিচে কি কাজ করেছে? না, করেনি। কেন কাজ করেনি? কারণ এটা ইনলাইন এলিমেন্ট বলে। তাই আমরা কি করতে পারি, আমরা যদি চাই যে প্যাডিংটা উপর নিচেও কাজ করুক, তাহলে আমরা নিশ্চয়ই এখানে ব্লক দিতে পারবো না। কারণ না, ব্লক দিতে পারবো কিন্তু ব্লক আমরা দেবো না, আমরা যেহেতু জানি, কারণ যদি আমরা চাই যে জিনিসগুলো ইনলাইন অর্থাৎ ইনলাইনে থাকুক, কিন্তু ব্লকের যে সমস্ত প্রপার্টি অর্থাৎ উইথ, হাইট, মার্জিন, প্যাডিং সব কিছু কাজ করুক, তখন আমরা সেটাকে কি করব, ইনলাইন ব্লক করব। ঠিক আছে, তাই আপনারা এখানে করে দিন ইনলাইন হাইফেন ব্লক। সেভ করলাম, এবার এখানে যান, রিফ্রেশে প্রেস করুন। সরি, এখানটাতে লিখতে হবে ডিসপ্লে, আমি ডিসপ্লেটাই লিখে নিই, জাস্ট ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা করুন। এখানে যাওয়ার পরে রিফ্রেশে প্রেস করুন। দেখুন এখন ও পুরোপুরিভাবে প্যাডিংটা কিন্তু নিয়ে নিল, তাই না? উপর নিচেও সেম প্যাডিং নিয়েছে, ডান দিকে বাদিকেও সেম প্যাডিং নিয়েছে। আপনার যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে যে উপর নিচে এরকম প্যাডিং থাকবে আর ডান দিকে বাদিকে আরেকটুখানি বেশি থাকবে, তখন আপনি এরকম করবেন যে উপর নিচে 10 পিক্সেল, ডান দিকে বাদিকে ধরুন 20 পিক্সেল বা 15 পিক্সেল এরকম করে দিতে পারেন। দেখুন 15 পিক্সেল করে দিলাম, সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন সাইডের দিকটা একটুখানি বেড়ে যাবে। তো দেখুন এবার আমরা একটা কাজ করি, আমরা এর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে অন্য একটা কালার করে দিই, মনে করুন এইটা। তো আমরা এইখানে গেলাম, ব্যাকগ্রাউন্ডটা কার ছিল, মেন মেনুর, তাই না? এখানে গেলাম, পেস্ট করে দিলাম, সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা হয়ে গেছে। এবার এটার মধ্যে দেখুন ব্লুটা আর চোখে পড়ছে না, তাই আমরা অ্যাঙ্কার ট্যাগগুলো যে রয়েছে সেগুলোর ফন্টের কালার করে দেবো হোয়াইট, যাতে আমরা ভালো করে বুঝতে পারি। তাই এখানে আপনারা করে দিন কালার হ্যাশ হোয়াইট। ঠিক আছে, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এগুলো হোয়াইট হয়ে গেছে। এবার আমরা কি করব, এটা জাস্ট ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করে দিন। আমরা এখানে করে দিই বডিতে ফন্ট হাইফেন ফ্যামিলি কোলন আপনি ভার্দানা দিয়ে দিন, সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন ফন্টের স্টাইলটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, তাই না? বেশ, এবার আমরা চাইছি, দেখুন এইখানে কি করছে, হোভার করলেই ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসছে, তাই না?
এবার আমরা কি করব, যেই মুহূর্তে এ ট্যাগের উপরে হোভার হবে তখনই আমরা এর ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দেবো। তাই আপনি এটা করবেন, আমি যদি চাই যে এর উপরে যখন হোভার করব তার মধ্যে কিছু একটা হোক, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এই সেম জিনিসটা এখান থেকে কপি করতে হবে। কারণ কি, কারণ আমি এটার উপরেই হোভার করতে চাইছি। তাই দেখুন এখানে পুরোপুরি লেখা আছে যে মেন মেনুর ভিতরে যে ইউএল রয়েছে, তার ভিতরে যে এলআই রয়েছে, তার ভিতরে যে এ রয়েছে, সেই এর উপরে যখন আপনি হোভার করবেন তখন আপনি এ ট্যাগের উপরে কী কী জিনিস ফেলতে চাইছেন বা এ ট্যাগের উপরে আপনি কী কী সিএসএস বা কী কী স্টাইল পেতে চাইছেন, তখন আপনি সেটাকে এখানে লিখতে হবে। এবার এখানে আপনি যেগুলো লিখবেন সেগুলো যখনই আপনি এ ট্যাগের উপরে হোভার করবেন তখন এ ট্যাগের উপরে কিন্তু অ্যাপ্লাই হবে। কারণ আপনি হোভারটা কার মধ্যে দিয়েছেন, এর উপরে দিয়েছেন, তাই না? তাই যখনই এর উপরে হোভার হবে তখন আপনি এখানে যে সমস্ত সিএসএসগুলো লিখবেন সেগুলো সব এ ট্যাগের উপরেই অ্যাপ্লাই হবে। তো আমরা শুধুমাত্র কি চাইছি, আমরা চাইছি যে এর উপরে যখন হোভার হবে তখন এর যে ব্যাকগ্রাউন্ড আছে সেই কালারটা হয়ে যাক, মনে করুন আমরা এখানে একটা কালার চুজ করে নিন, মনে করুন এই কালারটা চুজ করলাম, এটাকে চুজ করলাম, জাস্ট এটা হবে, ঠিক আছে? এটাকে সেভ করুন, এইখানে আসুন, রিফ্রেশে প্রেস করলাম, এবার জাস্ট হোভার করুন তো এইগুলোর উপরে, দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ব্যাস দেখুন এক্স্যাক্টলি পুরো এইটারই মতো। এদের ক্ষেত্রে কি ছিল, এদের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড এটা ছিল আর এটা এরকম ছিল, তাই তো? চলুন আমরা এদেরটাই তৈরি করি। তো এদের ব্যাকগ্রাউন্ডের এই কালারটা নিতে হবে আর জাস্ট এদের যে হোভারের যে কালারটা আছে সেটা আমাকে নিতে হবে, তাই তো? আমরা F12 প্রেস করলাম এই কালারটাকে নেওয়ার জন্য। আপনারা এখানটায় ক্লিক করুন, ক্লিক করার পরে জাস্ট এই কালারটা নিন, তাহলে এটা হবে আমার এর কালারটা, মেন মেনুর কালারটা, তাই তো? জাস্ট এখানটাতে এই কালারটা বসিয়ে দিন। আর এবার আমাকে নিতে হবে হোভারের কালারটা। এবার হোভারের কালারটা নেওয়ার জন্য দেখুন এই হোভারের কালারটা তো তখনই হয় যখন আমি মাউসটা এখানে হোভার করব। এবার দেখুন যেই মুহূর্তে আমি মাউসটা এখান থেকে সরিয়ে নিয়ে এইখানে আসি তখন ওই কালারটা থাকছে না, তাই না? তাই দেখুন এর জন্য আপনাকে একটা ট্রিক্স অবলম্বন করতে হবে। তো সবার প্রথমে আপনাকে এইখানে যেতে হবে, এই এ ট্যাগটাকে ধরতে হবে ইন্সপেক্টের মাধ্যমে। আর সেটা কিভাবে ধরবো আমি আরেকবার দেখাই। দেখুন আমরা ইন্সপেক্ট এলিমেন্টকে খোলা অবস্থাতে এই যে এখানটাতে ক্লিক করবেন, খুলে তারপরে এটাকে ধরুন, ঠিক আছে? ধরলাম, দেখুন আপনি এখন এর উপরে রয়েছেন। এবার যখন আপনি এর উপরে রয়েছেন দেখুন এর উপরে হোভার করলেই তো জিনিসটা এরকম হচ্ছে। তাই দেখুন আপনি চাইছেন যে এই যখনই আমি এর উপরে হোভার করছি, হোভার করা অবস্থা তো এরকম থাকছে, তাই হোভার করা অবস্থায় যেরকম থাকবে সেরকমই যাতে সবসময় থাকে। তাই তার জন্য আপনাকে সবার প্রথমে এখান থেকে এই জাস্ট যে কোনো একটা এ কে চুজ করতে হবে। তাই আমি দেখুন এখানে ক্লিক করেছি, ক্লিক করার পরে যে কোনো একটা এ কে আপনি চুজ করুন। আমি আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, এটা ব্লু হয়ে গেল। তারপরে এখান থেকে যে কোনো একটাকে এখান থেকে জাস্ট এভাবে চুজ করুন, ঠিক আছে? জাস্ট একবার ক্লিক করুন, দেখুন এখন এটা পুরো সিলেক্ট হয়ে গেল। এবার যখনই এটা সিলেক্ট হয়ে যাবে আপনি এখানে দেখুন একটা HOV বা হোভার বলে দেখতে পাচ্ছেন কোলন, তাই না? এখানটাতে একবার ক্লিক করুন, করার পরে দেখুন এইখানটাতে নিচে অনেকগুলো অপশন খুলে গেছে। যেরকম দেখুন যদি আমি এর উপরে হোভার করি তাহলে কি CSS অ্যাপ্লাই হবে, যদি আমি অ্যাক্টিভ অ্যাপ্লাই করি তাহলে কি হবে, অনেক কিছু। এগুলো সব আমরা পরবর্তীকালে যখন আমরা সিউডো এলিমেন্ট বা সিউডো ক্লাস সম্পর্কে শিখবো তখন আমরা এগুলো আরও বিস্তারিতভাবে জানবো। তো দেখুন এই অবস্থায় আমার কোনটা দরকার, হোভারটা দরকার। জাস্ট হোভারে ক্লিক করুন, দেখুন যেই মুহূর্তে আপনি হোভারে ক্লিক করেছেন দেখুন এখন এটা হোভার হয়ে রয়েছে। অর্থাৎ আপনি যখন এর উপরে হোভার করেন তখন কীরকম স্টেটে থাকে সেটার জন্যই এটা করা, ঠিক আছে? তাই দেখুন এখানটাতে হোভার হয়ে রইল। এবার আমরা এখান থেকে এই কালারটাকে নিতে পারবো। দেখুন আমরা এইখানে গেলাম, এই কালারটাকে জাস্ট নিয়ে নিলাম, ঠিক আছে? নিয়ে তারপরে আমরা জাস্ট আমরা কার মধ্যে দিয়ে দেবো, এই যে এই এর হোভার কালারের মধ্যে আমরা এখানে দিয়ে দেবো। কেমন? চলুন জিনিসটা আমরা আরেকবার দেখি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা এই হোভারটাকেও বন্ধ করে দিলাম, সব কিছুকে বন্ধ করে দিলাম, এরকম থাকলো। তাহলে বাই ডিফল্ট আপনি এখানে আসবেন। এবার এখানে আসার পরে আপনি কি করবেন, F12 প্রেস করবেন। করার পরে এই কালারটা তো আপনি অনায়াসেই জাস্ট এই কালার পিকারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন, কিন্তু দেখুন এই হোভার করলে কোন কালারটা আসে এইটা আমাদেরকে নিতে হবে। তো এইটা নেওয়ার জন্য কি করতে হবে, ফার্স্টে আমাকে এই কার উপরে হোভার করছি সেটা আমাকে জানতে হবে। তো তার জন্য দেখুন এখানটায় এই যে সিলেক্টরটা রয়েছে পিক অ্যান্ড এলিমেন্ট, এটাই ক্লিক করুন। দেখুন এটা ব্লু হয়ে গেল। তারপরে এখান থেকে আপনি কোনটা পিক করবেন, এই যে দেখুন পুরোপুরি দেখুন ভালোভাবে দেখুন পুরো সিলেক্ট হয়ে গেছে জিনিসটা, মেনুটা আপনি যার উপরে নিয়ে যাবেন সেই মেনুটা দেখুন সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তো মনে করুন আমি এই মেনুটার উপরে গেলাম, যখনই দেখবেন যে সিলেক্ট হয়ে গেছে জাস্ট একবার ক্লিক করুন এখানে সিলেক্ট হওয়ার পরে, ব্যাস। যখনই আপনি এখানে একটা ক্লিক করবেন দেখুন এইখানে এই করসপন্ডিং কোন এলিমেন্টটা আপনি চুজ করেছেন সেটা দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি এখন কোন এলিমেন্টটাকে সিলেক্ট করেছেন, এই এ ট্যাগটাকে সিলেক্ট করেছেন। এইবার এ ট্যাগের উপরে আমি চাইছি যে হোভার করলে কী জিনিসটা হয় সেটা আপনি পেতে চাইছেন। তার জন্য এখানে দেখুন আপনাকে দুখানা অপশন দিয়েছে, তার মধ্যে একটা অপশন হচ্ছে হোভার। তাই আপনি হোভারে ক্লিক করুন, দেখুন এখানে আরও অপশন খুলে গেল। এর মধ্যে থেকে আপনার কোন অপশনটা চাই, হোভার, যে এই এ ট্যাগের উপরে হোভার করলে কি হয় সেটা আপনি দেখতে চাইছেন।
জাস্ট দেখুন এখানে হোভারে ক্লিক করুন। তাই এই ওয়েবসাইটটা যারা তৈরি করেছে তারা যদি এই এ ট্যাগের উপরে হোভার করলে কি হবে সেটা সিএসএস যদি ওনারা লিখে থাকেন তাহলে আপনি অবশ্যই এইখানেও যেরকম দেখতে পারবেন সেরকম একটুখানি নিচের দিকে আসলে আপনি এখানেও সেই কালারটা দেখতে পারবেন। এই যে দেখুন এখানে ওনারা সিএসএস লিখে রেখেছেন, দেখেছেন? এটার ভিতরে এর উপরে যখন হোভার হবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হবে। তাই আপনি চাইলে কালারটা এখান থেকেও জাস্ট একটা ক্লিক করে এখান থেকে কপি করে নিয়ে নিতে পারেন, বা আপনি এই কালার পিকারের মাধ্যমে এটাকে এভাবে চুজ করে তারপরে কালারটা নিতে পারেন। ঠিক আছে, একবার দুবার প্র্যাকটিস করবেন, অবশ্যই দেখবেন জিনিসটা হয়ে যাবে। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, দরকার হলে যদি আপনি না বুঝতে পারেন তাহলে বারবার করে এই সেম সেকশনটা দেখবেন যে কিভাবে আমি সিলেক্ট করছি, কিভাবে আমি এই হোভারের কালারটা নিচ্ছি, তাহলে দেখবেন আপনারা বুঝতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যে আপনারা এই সিলেক্টরটাকে জাস্ট ক্লিক করবেন, এটা যখন ব্লু হবে তখন আপনাকে চুজ করতে হবে যে আপনি কোনটাকে চাইছেন। দেখুন আমি চাইছি এইটাকে। দেখুন যেই মুহূর্তে আপনি হোভারটা করলেন এর উপরে, দেখুন এটা সিলেক্ট হয়ে গেল, জাস্ট একবার ক্লিক করুন। এবার যেটাকে আপনি এখান থেকে ক্লিক করলেন সেটাই দেখুন এখানে চুজ হয়ে রয়েছে, দেখুন ওপার বাংলা, দেখেছেন? তাই এবার এটার আপনি হোভারটা চাইছেন, তাই দেখুন এখানে ক্লিক করার পরে আপনাকে এই হোভার অপশানটাতে ক্লিক করে এর হোভারে এভাবে ক্লিক করতে হবে। দেখুন এখন এটা হোভার করলে কীরকম হয় সেটাই এখন হয়ে রয়েছে। পাশাপাশি এর হোভারে যদি কোনো সিএসএস লেখা থাকে সেটাও আপনি এখানটাতে দেখতে পারবেন। দেখেছেন অনেক কিছু সুবিধা দেয় ইন্সপেক্ট এলিমেন্ট, একটি খুবই ভালো জিনিস আর খুবই দুর্দান্ত একটি জিনিস। আপনি আস্তে আস্তে যখন এটাকে ব্যবহার করবেন বা পরবর্তীকালে যখন আপনারা পিএইচডি টু এইচটিএমএল করবেন বা বিভিন্ন প্রজেক্ট করবেন তখন দেখবেন অনেক হেল্পফুল এই আপনার ইন্সপেক্ট এলিমেন্টটা, যেটা নিয়ে আমরা অলরেডি একটা ক্লাসও করেছি শুধুমাত্র ইন্সপেক্ট এলিমেন্টের উপরে। তাই যত আপনি এভাবে প্র্যাকটিস করবেন তত আরও ভালোভাবে বিস্তারিতভাবে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তাই দেখুন এখান থেকে আপনি কালার নিতে পারবেন দুভাবে, একটা হচ্ছে কালার পিকারের মাধ্যমে আর একটা হচ্ছে জাস্ট নিচে দেখবেন এই কালারটা সেম কালারটা দেখবেন রয়েছে, এই যে দেখুন এই কালারটা, তাই এটাকে জাস্ট চুজ করে নেবেন। তাই দেখুন আমরা এখানে কালারটা দিয়ে দিয়েছি। এবার যখন এটাকে আমরা সেভ করব এইখানে আসবো আমাদের প্রজেক্টে, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন ব্যাকগ্রাউন্ড কালারটাও হয়ে গেছে পুরোপুরি এর মতো, আর এবার হোভার করলে যে কালারটা আসছে সেটাও হয়ে গেছে কিন্তু ওর মতো, তাই না? দেখেছেন পুরো এক্স্যাক্টলি ওটার মতোই আমরা একটা ওয়েবসাইটের মধ্যে একটা মেনু তৈরি করে ফেললাম। তো আপনারা চাইলে এই লেখাগুলোকেও জাস্ট নিয়ে আসতে পারেন, কিছুই না। দেখুন যেই মুহূর্তে আপনি এটাকে ইন্সপেক্ট করছেন, এই যে দেখুন এটাকে নিয়ে যদি আমি এখন ডাবল ক্লিক করি, অর্থাৎ এই ওপার বাংলাটাকে যদি আমি এখন মেনু আইটেমের মধ্যে দেখাতে চাই তাহলে কি করব, জাস্ট এই ওপার বাংলা এখানে লেখা রয়েছে, ডাবল ক্লিক করুন এটাকে। এবার ডাবল ক্লিক করার পর এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, জাস্ট দুটোই ব্লু বলে আপনি বুঝতে পারছেন না। জাস্ট কন্ট্রোল সি করুন, এখানে আসুন আপনার মেনু আইটেমের মধ্যে গিয়ে এটাকে জাস্ট করে দিন কন্ট্রোল ভি, ওপার বাংলা। দেখুন এবার এখানে যান রিফ্রেশে প্রেস করুন, দেখুন এটা ওপার বাংলা হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনি জিনিসগুলো করতে পারেন। আমরা জাস্ট এটাকে পোর্টফোলিও করে দিলাম আগেরটার মতো, তো এটাকে রিফ্রেশে প্রেস করলাম। তো দেখুন এইভাবেই একটা মেনু তৈরি করা হয় একটা ওয়েবসাইটের মধ্যে। আর অবশ্যই ক্লিয়ার ফিক্স করে নেবেন, কারণ দেখুন এরকম একটা মেনু তো আমরা তৈরি করি, আমরা তো শুধু মেনুই তৈরি করি না, মেনুর নিচে আরও অনেক ডিপ থাকে, আরও অনেক সেকশন থাকে। তো যদি আমরা ক্লিয়ার ফিক্স না করি তাহলে কি হবে, এই এলআইগুলো এই নিচে থাকা সমস্ত ব্লকের এলিমেন্টগুলোকে সব উপরে নিয়ে আসার চেষ্টা করবে, তার দরুন আপনার পুরো ওয়েবের স্ট্রাকচারটা এলোমেলো হয়ে যাবে। তাই অলওয়েজ আমরা ক্লিয়ার ফিক্স করে নেব, যাতে আমাদের ফ্লোট নিয়ে যখন আমরা কাজ করব সেখানে যাতে কোনো প্রবলেম আমরা না ফেস করি, সেই কারণে। কেমন? আর আরেকটা জিনিস, যে যখনই আপনারা এরকম মেনু তৈরি করবেন তখন এই মেনুগুলো যে ডিভের আন্ডারে থাকবে, দেখুন এখন এটা হচ্ছে মেনু, আর এই মেনুটা কার মধ্যে রয়েছে, এই ডিভের আন্ডারে রয়েছে, সেই ডিভটাকে আপনি ডিভ না রেখে এভাবে ন্যাভ ট্যাগ করে দেবেন, NAV, অর্থাৎ সেই ট্যাগটার নাম আপনি ন্যাভ করে দেবেন, NAV। তো এটা বলতে পারেন যে একটা HTML5-এর বলতে পারেন স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন, যে মেনুটা আপনি যেই ট্যাগের মধ্যে রাখছেন বা যেই ডিভের মধ্যে রাখছেন সেই ডিভটা যেন ন্যাভ থাকে, যাতে আপনার HTML5 বা ব্রাউজার যাতে বুঝতে পারে যে ন্যাভ মানে এটা একটা নেভিগেশন বা এটা একটা মেনু তৈরি করা হচ্ছে এখানে। তাই একটা ওয়েবসাইটের মধ্যে মাল্টিপল মেনু থাকতে পারে, হেডার মেনু থাকতে পারে, ফুটার মেনু থাকতে পারে। তাই যখনই কোনো একটা মেনু তৈরি করবেন সেই মেনুটা ULLI দিয়ে তো অবশ্যই করবেন। তাই এই ULLIটা যেই প্যারেন্টের আন্ডারে রয়েছে সেই প্যারেন্টটাকে ডিভ না রেখে অবশ্যই সেটাকে ন্যাভ করে দেবেন। ডিভ রাখলে কোনো অসুবিধা নেই, বাট ন্যাভ রাখাটা ভালো, এটা স্ট্যান্ডার্ড, তাই এটা করবেন। তাই দেখুন এইভাবে একটা মেনু তৈরি করতে হয় HTML CSS এর মাধ্যমে। খুবই সহজ একটা জিনিস, বারবার করে জিনিসটা দেখবেন, আপনারা নিজেরা বিভিন্ন রকমের মেনু তৈরি করবেন, দেখবেন এটা খুবই ইজি। আর এর নেক্সট পর্বে আমরা দেখব যে কিভাবে সাব মেনু তৈরি করতে হয়, যেটা কিনা হচ্ছে এইটা। দেখুন এখানটায় যখনই আমি খেলার উপরে হোভার করছি, খেলার আন্ডারে আরও অনেকগুলো মেনু রয়েছে, ক্রিকেট, ফুটবল বা অন্যান্য বা বিনোদনের আন্ডারে অনেকগুলো রয়েছে। তাই এই জিনিসগুলো কিভাবে তৈরি করতে হয়, বা এটা তো ধরুন জাস্ট একটা সাব মেনু তৈরি করেছে, আমরা সাব মেনুর ভিতরে আরও মাল্টিপল সাব মেনু কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব। এবার তার জন্য আপনাদেরকে বলে রাখি, আপনারা জাস্ট আমাদের যে পজিশনের যে ক্লাসগুলো রয়েছে, অর্থাৎ পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট, সেটা খুব ভালোভাবে একবার দেখে নেবেন, কারণ এইখানে পজিশন রিলেটিভ অ্যাবসোলিউটের কাজ রয়েছে। তাই আপনারা জাস্ট আজকের ক্লাসটা হয়ে যাওয়ার পরে
আপনারা ফার্স্টে প্র্যাকটিস করবেন, করার পরে আমাদের যে প্রিভিয়াস যে একটা ক্লাস রয়েছে জাস্ট পজিশনের উপরে, অর্থাৎ পজিশন রিলেটিভ অ্যাবসোলুট, সেটা খুব ভালোভাবে দেখবেন, কারণ সেই ক্লাসটার উপরেই কিন্তু আমাদের পরবর্তী ক্লাস আসতে চলেছে, কেমন? তাই খুব ভালোভাবে ওটা দেখবেন। তাই আশা করি আজকের এই মেনুর ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে, খুব ভালোভাবে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটা বেসিক মেনু তৈরি করতে হয়। জাস্ট এক্স্যাক্টলি ঠিক এই সেম ওয়েতে সমস্ত কিছু মেনু তৈরি করতে হয়, বিভিন্ন রকমের আপনাকে মেনু তৈরি করতে হবে। তাই সেই সমস্ত মেনুগুলো কিন্তু এই ULLI দিয়েই তৈরি করতে হবে। বিভিন্ন জায়গাতে দেখবেন যে মেনুগুলোর মাঝখানে আবার গ্যাপ থাকে, তখন আপনি কি করবেন, জাস্ট এই LI এর মাঝখানে একটা একটা করে জাস্ট মার্জিন দিয়ে দেবেন, কেমন? কিন্তু জাস্ট ওই এর মধ্যে আবার মার্জিন দিতে হবে না, জাস্ট LI এর মধ্যে মার্জিন দিয়ে দেবেন। তো এগুলো যখন বিভিন্ন রকমের আপনার মেনুর কাজ আপনি করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে স্পেস ক্রিয়েট করার জন্য আমি তাহলে LI এর স্পেসটা বা দুখানা LI এর মাঝখানে একটু মার্জিন দিয়ে দেখি, বা দুখানা এর মাঝখানে একটু মার্জিন দিয়ে দেখি। তো এইভাবে জিনিসটা করতে হবে, ঠিক আছে? তো আশা করি আজকের এই মেনুর ক্লাসটি আপনাদের খুবই ভালো লাগলো। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।